বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা, প্রভাব আর বিতর্ক যেন একই সুতোর গাঁথা। গত ১.৫ দশকে আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার কাছাকাছি থাকা বেশ কয়েকজন নারী নেত্রীকে ঘিরে সময়ে সময়ে নানা অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি আর সরকারের বিশেষ সুবিধার আড়ালে তারা হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের নারী মাফিয়া, যাদের কখনো দেখা গিয়েছে সরকারের দীর্ঘস্থানীয় আসনে, আবার কখনো বা বড় বড় প্রভাবশালীদের পার্সোনাল বেডরুমে। আজকের ভিডিওতে আমরা এমন ১০ জন আলোচিত নারী নেত্রীকে নিয়ে কথা বলবো, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠা অভিযোগ, প্রকাশ্যে আসা তথ্য, মামলা ও তদন্তের বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। তাই থাকুন শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। আমাদের তালিকার প্রথমেই রয়েছে বুশরা আফরিন। বুশরা আফরিন নামটি শুনলেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মানুষের মনে একটি নির্দিষ্ট চেহারা এবং বিভিন্ন অভিযোগ ভেসে ওঠে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের কন্যা হিসেবে বুশরা আফরিন শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য চিফ হিট অফিসার পদে নিয়োগ লাভ করেছিলেন। অবশ্য মজার বিষয় হল, তাপমাত্রা কমানোর কাজের চেয়ে তার অশালীন পোশাক পরিচ্ছদ নিয়েই শহরব্যাপী আলোচনা বেশি হতো। পরবর্তীতে জানা যায় যে কোনো ধরনের আইনি নিয়মকানুন মেনে না চলেই তার বাবা মেয়রের অবস্থান ব্যবহার করে প্রতি মাসে ৫ লাখেরও অধিক টাকা বেতন প্রদান করেছেন। পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তখন থেকেই চিফ হিট অফিসার বুশরা আফরিনের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। নগর ভবনে ফিরে আসেননি কখনো এবং তার মিডিয়া দলের সাথে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। যখন তার বাবা মেয়র আতিকুল গ্রেফতার হন, তখনই বুশরা আফরিন আত্মগোপন করে যান। ২০২৬ সালের জানুয়ারি মাসে তার নামে অসংখ্য মামলা হয়েছে, এই তথ্যটি বেরিয়ে আসে। দুর্নীতি দমন কমিশন পরবর্তীতে তাকে রাজধানীর সেগুন বাগিচায় প্রধান কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। তার বাবার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলমান রয়েছে বলে কমিশন জানিয়েছে এবং একই সাথে তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা আফরিনের বিদেশ ভ্রমণ আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়, যদিও বর্তমানে তিনি দেশের মধ্যেই কোথাও আত্মগোপনে নিজেকে লুকিয়ে রেখেছেন। এরপর রয়েছে মেহের আফরোজ শাওন। মেহের আফরোজ শাওনের নাম উল্লেখ করলেই সবার প্রথমে মনে পড়ে বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের সাথে তার সম্পর্ক এবং দীর্ঘ ১.৫ যুগ ধরে সাংস্কৃতিক অঙ্গনে তার উপস্থিতি। এই সময়কালে শাওন ধীরে ধীরে নিজেকে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত করে তুলেছেন। আজকের এই বাংলাদেশে তিনি সাধারণ মানুষের অত্যন্ত তীব্র ঘৃণা এবং ক্ষোভের পাত্রে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হল যে তিনি একজন শিল্পী হওয়ার মুখোশ ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী সহযোগী হিসেবে কাজ করেছেন। গত ১৫ বছরের প্রতিটি সরকারি অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল অপরিহার্য এবং বাধ্যতামূলক। যখন সারা বাংলাদেশ জুলাই মাসে ছাত্র এবং জনতার রক্তক্ষয়ী বিপ্লবে উত্তাল ছিল, তখন শাওনের ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয় এবং জাতির জন্য লজ্জাকর। যখন সমগ্র দেশ স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন তিনি ফেসবুকে জুলাই মাসকে অত্যন্ত অশালীন এবং কুরুচিপূর্ণ ভাষায় লিখে উপহাস করেছিলেন, যা কোনো দেশপ্রেমিক মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। এই বিতর্কিত পোস্টটি যেন দাবানলে আরও ঘৃতাহুতি ঘটিয়েছিল। শাহবাগ থানায় তার বিরুদ্ধে জিডি হয়েছে এবং জনসাধারণের তীব্র সমালোচনার সম্মুখীন হয়ে তিনি পোস্টটি মুছে ফেলেন, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি নিজের রাজনৈতিক আনুগত্যকে দেশের চেয়ে বেশি মূল্য দিয়েছেন। তারপর আমাদের তালিকায় থাকছে তামান্না জেসমিন রিফা। ইডেন মহিলা কলেজের হলের ব্যবস্থাপনা নিয়ে যে কলঙ্কজনক অধ্যায় রয়েছে, তার মূল চরিত্র হলেন তামান্না জেসমিন রিফা। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি এবং ইডেন কলেজ শাখার সভাপতি ছিলেন। তার বাবা ছিলেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী পদধারী নেতা। রিফা নামের এই তরুণী ইডেন মহিলা কলেজের ৬টি হলের মধ্যে ৩৩টি কক্ষের অঘোষিত মালিক হয়ে উঠেছিলেন। প্রতিটি কক্ষে ৮ জন করে শিক্ষার্থী বাস করতেন এবং প্রতি মাসে তিনি প্রতিটি সিট থেকে ২,০০০ টাকা করে অবৈধ ভাড়া সংগ্রহ করতেন। এর ফলে মাসিক ৬ লাখ টাকা তার হাতে চলে যেত এই সিট বাণিজ্যের মাধ্যমে। ১৬ জুলাই তারিখের মঙ্গলবার রাতের ৩টার দিকে শিক্ষার্থীরা রিভাকে দেখতে পান হল থেকে পালিয়ে যাচ্ছে। তারপরে তাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু সে জামিন পেয়ে বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছে। তো এরপর রয়েছে বিনোদন দুনিয়ার আরেক আলোচিত নারী নেত্রী মাহিয়া মাহি। মাহিয়া মাহির নাম আসলেই একটি অত্যন্ত আলোচিত এবং কুরুচিপূর্ণ ঘটনা মনে পড়ে যায়। ডাক্তার মুরাদ হাসান, যিনি তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন, তার সাথে মাহিয়া মাহির এই বিতর্কিত টেলিফোন কথোপকথন দেশ জুড়ে অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছিল। ডিসেম্বর ২০২১ সালে এই কথোপকথনের রেকর্ডিং ফাঁস হয়ে গেলে সমগ্র বাংলাদেশ
বাংলাদেশে তীব্র ক্ষোভ এবং নিন্দার ঝড় ওঠে। মুরাদ হাসানের অশালীন হুমকি প্রদর্শনকারী এবং অত্যন্ত অসভ্য টেলিফোন কলের কারণে জনরোষ ভীষণভাবে বৃদ্ধি পায়। এই ঘটনার পর তিনি মন্ত্রিত্ব হারিয়ে ফেলেন এবং দল থেকেও অব্যাহতি পান। নারীর প্রতি এমন অমর্যাদাকর এবং হুমকিপূর্ণ আচরণ রাষ্ট্রকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিক্রিয়ার মুখে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। এই পরবর্তীতে অনেক দিন পর এসেও সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে আলোচনা অব্যাহত থেকেছে এবং অনেকে এমনকি মাহিয়া মাহির সন্তানের সাথে মুরাদ হাসানের চেহারার মিল খুঁজে পাওয়া যায় এমনটিও দাবি করেছেন। যাই হোক, এবার রয়েছে কুমিল্লার সাবেক এমপি AKM বাহারউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার। তাহসিন সূচনা বাহার কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন। কুমিল্লা অঞ্চলে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না যে এই সুন্দরী তরুণীর প্রতি আকৃষ্ট ছিল না। তবে সমস্যা ছিল যে রাজনৈতিক যোগ্যতা বা নেতৃত্ব দেওয়ার কোনো ক্ষমতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র তার বাবার প্রভাব বলেই তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের আসনে বসেছিলেন। তার এবং তার বাবার ক্যাডার বাহিনী কুমিল্লার সাধারণ মানুষকে অত্যন্ত বিপর্যস্ত করেছিলেন, কিন্তু শেখ হাসিনার সাথে সূচনার গভীর সম্পর্ক থাকায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। পরবর্তীতে 5ই আগস্ট যখন হাসিনা পলায়ন করে তখনই সূচনা এবং তার বাবা উভয়ই ভারতে চলে যান এবং সর্বশেষ অনুযায়ী তারা বর্তমানে কলকাতায় একজন রাজনৈতিক নেতার আশ্রয়ে অবস্থান করছে। তেমনি আওয়ামী লীগের আরেকজন বিতর্কিত নেত্রী হচ্ছেন মমতাজ বেগম। মমতাজ বেগম একসময় লোকসঙ্গীত জগতের একজন খ্যাতনামা কণ্ঠশিল্পী ছিলেন এবং সংসদের সদস্যও ছিলেন। এরপর তিনি দুর্নীতি এবং অবৈধ কাজকর্মের অসংখ্য অভিযোগে জড়িত হন। তার বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। জালিয়াতি করে তৈরি বিল এবং ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ লুট করার অভিযোগও আছে। ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের অপব্যবহার, বেআইনিভাবে সম্পদ অর্জন, অর্থ পাচার এবং আয় গোপন করার সকল অভিযোগই তার বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি আওয়ামী লীগের অনেক সমৃদ্ধ নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কোটি টাকার বিলাসবহুল সুবিধা ভোগ করেছেন। এমনকি তার স্বঘোষিত সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে মামলার তদন্তে নতুন গতি এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছেন। তো তারপর রয়েছে শেখ হাসিনার নাতনি হিসেবে পরিচিত সাইমা ওয়াজেদ পুতুলের মেয়ে আমরিন খন্দকার সামন্তী। সে সবচেয়ে সমালোচিত হন তার ধর্ম পরিবর্তনের জন্য। এক পর্যায়ে আমরিন খন্দকার সামন্তী মুসলিম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এখন তিনি ভারতের কেরালা রাজ্যের একটি খ্রিস্টান পরিবারে বিবাহিত এবং তার নতুন নাম রেইন কদুভাত। তার স্বামী নিখিল জর্জ কদুভাত নামের একজন ভারতীয়। ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করার সময় আমরিন নিজের ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়েছেন। এই খবরটি গত বছর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবং দেশের অনেকেই এই বিষয় নিয়ে কঠোর সমালোচনা করেছেন। যাই হোক, এরপর সর্বশেষ রয়েছে শেখ হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক ছিলেন। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে 2025 সালের জুলাইয়ে তাকে অনির্দিষ্টকালের জন্য দায়িত্ব থেকে অব্যাহত করা হয়। বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন একাধিক মামলা করেছে। তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং কিছু সদস্য দেশ তার পুনর্বহালের চেষ্টা করছে। বন্ধুরা, এভাবে আওয়ামী লীগের শাসনামলে আলোচিত এই কয়েকজন নারীর বিরুদ্ধে সময়ে সময়ে নানা অভিযোগ উঠে এসেছে, যাদের কারো বিরুদ্ধে মামলা তদন্তাধীন, কেউ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, আবার কেউ আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন। তবে এই অভিযোগগুলোর চূড়ান্ত বিচার ভবিষ্যতে কিভাবে হবে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।